টিকটক দেখে সময় কাটাও, দেখাও নানান কাজে থাকো কত ব্যস্ত। খেয়াল কি আছে তোমার, প্রিপজিশনগুলো থাকা লাগবে টনটনা মুখস্থ। পরামর্শের জন্য সারাদিন খুঁজে বেড়াও কোনো ঢাবির বড় ভাই। সর্বসাকুল্যে একই পরামর্শ, প্রিপজিশন মুখস্থ ছাড়া নেই কোনো উপায়। এখনো সময় আছে পরিশ্রম করা, নইলে অ্যাডমিশনের সময় তোমায় মূল্য দিতে হবে যে চড়া। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমি ব্যতিক্রম মিরাজ। আজ আবারও বরাবরের মতো বেসিক ফ্রাস্ট্রেশন ক্লাস কোর্সের দ্বিতীয় ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব সেন্টেন্স মেকিং এর আরো একটি গুরুত্বপূর্ণ কাঁচামাল, প্রিপজিশন নিয়ে। এখন এই ক্লাসে আমরা আলোচনা করব প্রিপজিশনের কিছু প্রাথমিক বিষয় নিয়ে, কারণ প্রিপজিশনের গভীর বিষয়গুলো জানতে হলে আমাদের প্রথমে প্রিপজিশনগুলো ভালোভাবে অর্থসহ মুখস্থ থাকা লাগবে। এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে চলো দেখে নিই প্রিপজিশন কিভাবে একটি সেন্টেন্স মেকিং এর কাঁচামাল। যেমন এখানে দেখো, ফরিদ বট নিউ বুকস ফর হিজ সিস্টার। ফরিদ আমাদের ফেসবুক পেজের একজন স্টুডেন্ট। সে কি করেছে? ফরিদ বট নিউ বুকস, ফরিদ কিছু বই কিনেছে ফর হিজ সিস্টার, তার বোনের জন্য। দেখো এখানে ফরিদ বই কিনেছে কার জন্য? তার বোনের জন্য। তার বোন অথবা ফর সিস্টার্স এসে সেন্টেন্সটাকে আরো বর্ধিত করেছে। তাই এই প্রিপজিশনকে সেন্টেন্স মেকিং এর আরো একটি গুরুত্বপূর্ণ কাঁচামাল বলে। দেখো এখন আমরা আলোচনা করব প্রিপজিশন নিয়ে। প্রিপজিশন, দেখো প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, এবং পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। তাহলে প্রিপজিশনের অর্থ হচ্ছে পূর্বে অবস্থান। এখন প্রশ্ন হচ্ছে কার পূর্বে অবস্থান? এই প্রশ্নের উত্তর খোঁজার পূর্বে আমরা প্রথমে কিছু প্রাথমিক প্রিপজিশন দেখে নিই। যেমন ইন একটা প্রাথমিক প্রিপজিশন, তারপর হচ্ছে ফর একটা প্রাথমিক প্রিপজিশন, অনুরূপভাবে আন্ডার একটা প্রাথমিক প্রিপজিশন। এখানে ইন অর্থ হচ্ছে মধ্যে, ফর মানে জন্য, এবং আন্ডার শব্দের অর্থ হচ্ছে নিচে বা অধীনে। এই প্রিপজিশনগুলো সেন্টেন্সে যে ওয়ার্ডটির সাথে অর্থের দিক দিয়ে সম্পর্কযুক্ত হবে সেই ওয়ার্ডটির পূর্বেই শুধুমাত্র প্রিপজিশনের অবস্থান। চলো আমরা এই পূর্বের উদাহরণটার দিকে আবার লক্ষ্য করি। দেখো, ফরিদ বট নিউ বুক, ফরিদ নতুন বই কিনেছে ফর হিজ সিস্টার, কার জন্য? তার বোনের জন্য। দেখো এখানে শুধুমাত্র তার সিস্টার অর্থাৎ হিজ সিস্টার, তার বোন, এই ওয়ার্ডটির সাথেই ফরের সম্পর্ক, অন্য কোনো ওয়ার্ডের সাথে সম্পর্ক যুক্ত নাই। যেহেতু হিজ সিস্টার এর সাথে ফরের সম্পর্ক বা সম্পর্ক যুক্ত, তাই এই হিজ সিস্টার আগেই ফর বসছে, অন্য কোনো কিছুর পূর্বে এই ফর বসতে পারবে না। কারণ অর্থের দিক দিয়ে যার সাথে সম্পর্কযুক্ত হবে প্রিপজিশন, শুধুমাত্র তার পূর্বে প্রিপজিশন বসবে। এখন আমাদেরকে জানতে হবে প্রিপজিশনের পরে কি কি বসতে পারে। দেখো, এক নম্বর, প্রিপজিশনের পরে নাউন বসতে পারে। যেমন মৌ লিভস ইন রাজশাহী। মৌ কোথায় বাস করে? রাজশাহীতে বাস করে। এখানে দেখো ইন একটা প্রিপজিশন। এই ইনের পরে যে ওয়ার্ডটি আছে সেটা হচ্ছে রাজশাহী। রাজশাহী হচ্ছে বাংলাদেশের একটি বিভাগের নাম। যেহেতু এটা একটা নাউন, তাই এই প্রিপজিশনের পরে বসছে। দুই নম্বর, প্রিপজিশনের পরে যা বসতে পারে তা হচ্ছে এই নাউনের প্রভাস। দেখো আমরা বাজার রেডমি কোম্পানির একটা ফোন দেখতে পাই, সেটা হচ্ছে রেডমি নোট 10। দেখো এই রেডমি নোট 10 এর আপডেট ভার্সন হচ্ছে রেডমি নোট 10 প্রো। তাহলে পরের ভার্সনটা হচ্ছে প্রো। প্রো ভার্সনের অর্থ হচ্ছে এই যে রেডমি 10 যে রকম ফিচার ছিল তার থেকে একটু শর্ট ফিচার হচ্ছে এই রেডমি নোট 10 প্রোর কাজ। তেমনি ভাবে এই নাউনের প্রো ভার্সন হচ্ছে প্রো নাউন। দেখো আমরা উদাহরণটা দেখি। যেমন দিস বুক ইজ ফর হার। দেখো এখানে হচ্ছে ফর এবং এই হার হচ্ছে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। কারণ হচ্ছে যদি প্রিপজিশনের পরে প্রোনাউন বসে তাহলে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। এখন কথা হচ্ছে
কেন নাউনের এই আপডেট ভার্সন বা প্রো ভার্সন কে প্রোনাউন বলা হয়? এর কারণ হচ্ছে, দেখো আমাদের একজনের নাম হতে পারে তাসনিম জাহান তিশা, এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে কি, এক কথায় প্রকাশ করা যায় কি দিয়ে, যেমন শি অথবা হার দিয়ে তুমি কিন্তু এক কথায় প্রকাশ করে দিতে পারো। যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস, তুমি এটাকে কিন্তু হি দিয়ে অথবা হিম দিয়ে প্রকাশ করে দিতে পারো। এর জন্য নাউনের আপডেট ভার্সন বা প্রো ভার্সনকে প্রোনাউন বলা হয়। 3 নম্বর, প্রিপোজিশনের পরে যা বসতে পারে তা হচ্ছে ভার্ব বসতে পারে। তবে ভার্ব বসলে শর্ত হচ্ছে যে ভার্বটার সাথে আইএনজি যুক্ত হবে। যেমন দেখো, সাদিয়া সুলতানা আমাদের একজন স্টুডেন্ট, সে কি করছে? সাদিয়া সুলতানা ওয়ার্কস হার্ড, অনেক পরিশ্রম করতেছে। কিসের জন্য? ফর গেটিং এ প্লাস পাওয়ার জন্য। কিসের জন্য? ফর গেট, পাওয়ার জন্য। যেহেতু ফর একটা প্রিপোজিশন এবং গেট ভার্ব, তাই এই গেটটা কি হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে। 4 নম্বর হচ্ছে প্রিপোজিশনের পরে যা বসতে পারে তা হচ্ছে পসেসিভ কেস। দেখো আমরা বেসিক ফ্রাস্ট্রেশন ক্লার্ক কোর্সে প্রথম ক্লাসে পসেসিভ কেস পড়েছি। ওখানে যেই কয় প্রকার পসেসিভ কেস পড়ানো হয়েছে, প্রত্যেকটা প্রকারের পসেসিভ কেস এই প্রিপোজিশনের পরে বসতে পারে। যেমন দেখো আমরা উদাহরণটা দেখি। ফরিদ কি করেছিল? বই কিনেছিল ফর হিজ সিস্টার। কার জন্য কিনেছিল? তার বোন। এই যে হিজ সিস্টার, এটা হচ্ছে পসেসিভ কেসের একটা প্রকার। চলো এখন আমরা এক কথায় জেনে নিই প্রিপোজিশনের পরে কি কি বসতে পারে। 1, প্রিপোজিশনের পরে নাউন বসতে পারে। 2, প্রিপোজিশনের পরে এই নাউনের প্রভার্সন প্রোনাউন বসতে পারে। তবে প্রোনাউন বসলে শর্ত হচ্ছে যে এই প্রোনাউনের সর্বদাই অবজেক্টিভ ফর্ম বসবে। নিচে আমাদের কমেন্ট বক্সে এই প্রোনাউনের ফর্মের একটা শীট দেওয়া থাকবে, যার যা সমস্যা আছে তোমরা সেখানে দেখে নিতে পারো। 3, প্রিপোজিশনের পরে ভার্ব বসতে পারে। তবে ভার্ব বসলে শর্ত হচ্ছে যে ভার্বের সাথে সর্বদাই আইএনজি হবে। 4 নম্বর হচ্ছে প্রিপোজিশনের পরে সর্বদাই পসেসিভ কেস বসতে পারে। প্রাথমিক প্রিপোজিশনের আলোচনা এই পর্যন্তই। এখন আমাদের জানতে হবে প্রাথমিক প্রিপোজিশনের বাইরেও যে কিছু ব্যতিক্রম গুরুত্বপূর্ণ প্রিপোজিশনাল ফ্রেজ আছে, যেগুলো থেকে প্রতি বছরই বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, কিন্তু সেগুলো সম্পর্কে আমাদের ভালো ধারণা না থাকায় আমরা এই উত্তরগুলো করতে পারি না। ফলে আমাদের 1 নাম্বার এমনিতেই কাটা যায়। তোমাদের এই অবস্থা থেকে মুক্ত করতে আমি এখন এই বোর্ডের ওই ব্যতিক্রম প্রিপোজিশনগুলো সবগুলো সাজিয়ে লিখে দিই, যাতে তোমরা এগুলো টনটনা করে মুখস্থ করে তোমরা 1 মার্ক নিশ্চিত করতে পারো। তো চলো আর দেরি কিসের, সরাসরি আমরা বোর্ডে গিয়ে সেই প্রিপোজিশনগুলো দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডে বাম পাশের প্রিপোজিশনগুলো একটু দেখো। বাম পাশের প্রিপোজিশনগুলো হচ্ছে অ্যাবাউট এবং অ্যাজ এর সাথে পার যুক্ত হয়ে প্রিপোজিশন গঠিত হয়েছে, অ্যাজ এর সাথে রিগার্ড শব্দটি যুক্ত হয়ে প্রিপোজিশন গঠিত হয়েছে, এবং রিগার্ড শব্দটির শেষে আইএনজি যোগ হয়ে প্রিপোজিশন গঠিত হয়েছে। তারপরে ইন রেসপেক্ট অফ, অনুরূপভাবে রেসপেক্টেড উইথ শেষে টু যোগ করে প্রিপোজিশন গঠিত হয়েছে। ইন রিগার্ড টু, উইথ রিগার্ড টু। তারপরে কনসার্ন শব্দের অর্থ হচ্ছে উদ্বেগ, এই কনসার্নের শেষে যদি আইএনজি যুক্ত হয় তাও একটা প্রিপোজিশন গঠিত হয়। অনুরূপভাবে অ্যাজ টু, অ্যাজ ফর, এগুলো হচ্ছে প্রত্যেকটা প্রিপোজিশন, এবং এই প্রিপোজিশনগুলো প্রত্যেকটা অর্থ হচ্ছে সম্পর্কে অথবা বিষয়ে অথবা ব্যাপার। এই 3টা অর্থে যে কোনো একটা অর্থ তোমরা নিতে পারো। এবার খেয়াল করো বোর্ডে তোমার ডান পাশে দেখো প্রিপোজিশন, উপরের প্রিপোজিশনগুলো দেখো। বিকজ অফ, তারপরে হচ্ছে ডিউ এর সাথে যোগ হয়েছে টু, ডিউ হয়েছে ডিউ টু, এবং এটা একটা প্রিপোজিশন। আরেকটা প্রিপোজিশন দেখো উইং টু, এবং আমরা একটা অ্যাকাউন্ট শব্দ জানি, সেই অ্যাকাউন্টের পরে যদি অন হয় এবং শেষে যদি অফ হয় তাও একটা প্রিপোজিশন বলতে হয়। এবং আমরা মানুষজনকে সাধারণত থ্যাঙ্কস দিয়ে থাকি, এই থ্যাঙ্কস এর পরে যদি টু যোগ হয় তাও প্রিপোজিশন হয়। এবং এই প্রত্যেকটা প্রিপোজিশনের অর্থ হচ্ছে একই, এবং এদের অর্থ হচ্ছে কারণ। তারপরে নিচের প্রিপোজিশনগুলো দেখো। ইন অ্যাকর্ডেন্স উইথ, অথবা অ্যাকর্ডিং টু, অথবা ইন অর্ডার অফ। এই 3টা প্রিপোজিশনের অর্থ হচ্ছে এক, অনুযায়ী। এবং তার নিচের প্রিপোজিশনগুলো দেখো। আপ মানে উপরে এবং ডাউন মানে নিচে। চলো এবার আমরা পরবর্তী স্লাইডটা দেখি। দেখো পরবর্তী স্লাইডে প্রথমে যে প্রিপোজিশনগুলো আছে, ইন, ইনটু, আউট অফ এবং ইনসাইড, এই 4টা প্রিপোজিশনের অর্থ একই, অর্থাৎ মধ্যে
অথবা ভিতরে, এই দুটো অর্থের যে কোনো একটা হয়। কিন্তু উইদিন শব্দের অর্থ হচ্ছে কোনো একটা সময়ের মধ্যে। তারপরে দেখো অন প্রিপোজিশন একটা প্রিপোজিশন, তার অনুরূপ অন টপ অফ, তারপর হচ্ছে অ্যাবোভ এবং ওভার। এই চারটা প্রিপোজিশনের অর্থ হচ্ছে উপরে। কিন্তু রাউন্ড এবং অ্যারাউন্ড এই দুটা প্রিপোজিশনের অর্থ হচ্ছে চারপাশে। এই পাশে দেখো বিটুইন, এই বিটুইন প্রিপোজিশনের অর্থ হচ্ছে দুইয়ের মধ্যে। কিন্তু অ্যামাং এবং অ্যামাং এর সাথে যখন এসটি যোগ হয় এই দুইটা প্রিপোজিশনের অর্থ একই হয় অনেকের মধ্যে। অনুরূপভাবে অ্যামাইট এবং অ্যামাইটস এর সাথে এসটি যুক্ত হবে, কেমন? তাহলে অ্যামাইট এবং অ্যামাইটস, অ্যামাইটস, অ্যামাং এবং অ্যামাংস এই চারটা প্রিপোজিশনের অর্থ হচ্ছে অনেকের মধ্যে। বিটুইন হচ্ছে দুইয়ের মধ্যে, অ্যামাং, অ্যামাংস, অ্যামাইট, অ্যামাইটস এই চারটা প্রিপোজিশনের অর্থ হচ্ছে অনেকের মধ্যে। টু হচ্ছে কোনো ব্যক্তির নিকটে, কিন্তু নেয়ার টু অথবা শুধু নেয়ার অথবা ক্লোজ টু এই প্রিপোজিশনগুলোর অর্থ হচ্ছে কোনো জায়গার নিকটে। এখন বাকি যে প্রিপোজিশনগুলো আছে উইথ এ ভিউ টু এই প্রিপোজিশনটার অর্থ হচ্ছে উদ্দেশ্যে, এবং নেক্সট টু এই প্রিপোজিশনটার অর্থ হচ্ছে কোনো কিছু পরবর্তীতে। চলো এবার আমরা তৃতীয় স্লাইডটা দেখে নিই। তৃতীয় স্লাইডের প্রিপোজিশনগুলো হচ্ছে উইথ, টুগেদার উইথ, এবং উইথের পূর্বে অ্যালং যোগ হয়ে অ্যালং উইথ, এবং ইনক্লুড এই ভার্বটার সাথে আইএনজি যোগ হয়ে প্রিপোজিশন গঠিত হয়েছে ইনক্লুডিং। এই চারটা প্রিপোজিশনের অর্থ হচ্ছে সাথে, সহকারে, সহ। কিন্তু দেখো এই পাশে আছে বিসাইড এবং বাই, এই দুইটা প্রিপোজিশনের অর্থ হচ্ছে পাশে। এবং ডিউরিং, হোয়াইল, হোয়েন, এট দ্য টাইম অফ এই চারটা প্রিপোজিশনের অর্থ হচ্ছে সময়। মানে এই প্রিপোজিশনগুলো যখন সেন্টেন্সে ব্যবহার হবে তখন অর্থ হবে সময়। কিন্তু এদিকে খেয়াল করো, অ্যালো, অ্যাক্রস, থ্রো এই তিনটা প্রিপোজিশনের অর্থ হচ্ছে দিয়ে, মধ্য দিয়ে। কিন্তু ইন কেস অফ এন্ড ইন টার্মস অফ এই দুইটা প্রিপোজিশনের অর্থ হচ্ছে ক্ষেত্রে। এইদিকে লক্ষ্য করো, ডিসপাইট এন্ড ইন স্পাইট অফ, ডিসপাইট এন্ড ইন স্পাইট অফ এই দুইটা প্রিপোজিশনের অর্থ হচ্ছে সত্ত্বেও। কিন্তু ইনস্টেড অফ, ইন লিউ অফ এন্ড ইন প্লেস অফ এই তিনটা প্রিপোজিশনের অর্থ হচ্ছে পরিবর্তে। দেখো পরিবর্তন। কিন্তু এখন আমরা শিখব একটা ব্যতিক্রম জিনিস, সেটা হচ্ছে দেখো আমরা সকলেই জানি লাইক মানে পছন্দ করা, কিন্তু অনেক সময় লাইক প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু লাইক যখন প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হবে তখন সে আর এই পছন্দ করার অর্থে ব্যবহৃত হবে না, তখন এই লাইকের অর্থ হবে মতো। আর এই লাইকের নেগেটিভ যে ওয়ার্ডটা প্রিপোজিশনটা সেটা হচ্ছে আনলাইক। দেখো মতো এর নেগেটিভ ওয়ার্ড হচ্ছে অসম, মানে যেটা মতো না। চলো এবার আমরা চতুর্থ স্লাইডটা দেখে নিই। চতুর্থ স্লাইডের প্রিপোজিশনগুলো হচ্ছে এ হেড অফ, বিফোর, ইন ফ্রন্ট অফ, প্রিয়র টু এন্ড ফরওয়ার্ড। এই পাঁচটা প্রিপোজিশনের অর্থ হচ্ছে সামনে, পূর্বে, আগে। দেখো এই প্রিপোজিশনের ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ এই প্রিপোজিশনটা ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে 19-20 সালে এই প্রশ্নটা আসছিল। এবার খেয়াল করো, দেখো বিহাইন্ড শব্দের এই প্রিপোজিশনের অর্থ হচ্ছে পিছনে, এবং আন্ডার, আন্ডারের সাথে যখন নিট হয় তখন এই দুটা প্রিপোজিশনের অর্থ নিচে, এবং বিলু, এবং বিলুর এই বিয়ের পরে যখন নিট যোগ হয় তখন এই চারটা প্রিপোজিশনের অর্থ হয় নিচে। তারপরের প্রিপোজিশনটা দেখো বিয়ন্ড। এই বিয়ন্ড শব্দের বা বিয়ন্ড প্রিপোজিশনের অর্থ হচ্ছে কোনো কিছু সীমায় হয়। তার পরের প্রিপোজিশনগুলো আমরা দেখি, যেমন আফটার, ফলোইং। আফটার এবং ফলোইং এই দুইটা প্রিপোজিশনের অর্থ হচ্ছে পর। এবং অ্যাওয়ে ফ্রম এই প্রিপোজিশনের অর্থ হচ্ছে কোনো কিছু থেকে দূরে। কিন্তু দেখো বাই ভার্চু অফ, বাই মিনস অফ, বাই ডিন্ট অফ, উইথ দ্য হেল্প অফ, থ্রো অ্যান্ড ভায়া এই 6টা প্রিপোজিশনের প্রত্যেকটা অর্থ হচ্ছে মাধ্যম। এখন আমরা বাকি প্রিপোজিশনগুলো ওই পাশে দেখি। চলো দেখো অপোজিট এই প্রিপোজিশনটার অর্থ হচ্ছে বিপরীতে, কিন্তু এই অপোজিট ওয়ার্ডটা সিঙ্গেল হিসেবে ব্যবহৃত করে এবং এই অপোজিটের পরে টু যোগ হয়েও ব্যবহৃত হতে পারে। তাই অপোজিট অথবা অপোজিট টু এই দুটা প্রিপোজিশনের অর্থ হচ্ছে বিপরীত। এবং অ্যাট দ্য এন্ড অফ এই প্রিপোজিশনটার অর্থ হচ্ছে শেষে, এবং অ্যাজ এ রেজাল্ট অফ এই প্রিপোজিশনটার অর্থ হচ্ছে ফলে। শেষে দেখো দুটা প্রিপোজিশন আছে অল ওভার এবং থ্রু আউট।
এই দুটা প্রিপোজিশনের অর্থ হচ্ছে সারাটে উদ্দেশ্য। চলো এবার আমরা সর্বশেষ স্লাইডটা দেখে নিই। সর্বশেষ স্লাইডের প্রিপোজিশনগুলো হচ্ছে উইদাউট, আদার দেন, রাদার দেন, except, accepting, except for, bearing, excluding, save অথবা but। এই প্রত্যেকটা প্রিপোজিশনের অর্থ হচ্ছে একটাই, কোনো কিছু ছাড়া। কিন্তু দেখো আমরা জানি বিসাইড শব্দের অর্থ হচ্ছে পাশে, কিন্তু বিসাইডের শেষে যখন এস যুক্ত হয় তখন এর অর্থ দাঁড়ায় ছাড়াও। এখন প্রশ্ন হচ্ছে এই ছাড়া এবং এই ছাড়াওয়ের মধ্যে পার্থক্য কি অর্থগত দিক দিয়ে। দেখো যখন আমরা কোনো কিছু শেষে ছাড়াও বলি তাহলে তার শেষে কিছু থাকে, যেমন আমি বলি যে ঢাকা ছাড়াও বাংলাদেশের আরো কিছু বিভাগ আছে, যেমন খুলনা, তারপর হচ্ছে রাজশাহী, তারপর হচ্ছে সিলেট, চট্টগ্রাম ইত্যাদি। কিন্তু আমি যদি বলি ঢাকা ছাড়া বাংলাদেশে আর কোনো রাজধানী নাই, তার মানে ছাড়াও বললে এর সাথে কিছু যুক্ত করতে হয়, আর ছাড়া বললে ওই জাতীয় আর কোনো কিছু যুক্ত করতে হয় না। পরবর্তী প্রিপোজিশন গুলো দেখো টু, তারপর টু এর সাথে ওয়ার্ড যুক্ত হয়ে প্রিপোজিশন গঠিত হয়েছে, এবং ওয়ার্ডের সাথে এস যোগ করলেও একটা প্রিপোজিশন থাকে, এবং এই তিনটা প্রিপোজিশনের অর্থ একই, সেটা হচ্ছে কোনো কিছু দিকে। তারপর প্রিপোজিশনটা দেখো ইন ফেভার অফ। ইন ফেভার অফ এই প্রিপোজিশনটার অর্থ হচ্ছে অনুকূলে বা পক্ষে, আর এগেইনস্ট এই প্রিপোজিশনটার অর্থ হচ্ছে বিরুদ্ধে। কিন্তু অন বিহাফ অফ এই প্রিপোজিশনটার অর্থ হচ্ছে কারো পক্ষে। তারপরের গুচ্ছ প্রিপোজিশনগুলো আমরা দেখি, তার প্রিপোজিশনগুলো হচ্ছে টিল, আনটিল, আপ টু। এই তিনটা প্রিপোজিশনের অর্থ হচ্ছে পর্যন্ত। আর আউটসাইড অফ অথবা শুধু আউটসাইড, এই দুটা যে কোনো একটা লেখা যায়, হয়তো তুমি লিখতে পারো আউটসাইড অথবা আউটসাইড অফ। এই দুইটা প্রিপোজিশনের অর্থ হচ্ছে বাইরে। চলো এবার আমরা এই ব্যতিক্রম প্রিপোজিশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত অ্যাডমিশন পরীক্ষায় আসা কিছু প্রশ্ন দেখি। দেখো আমি তোমাদের একটা জিনিস মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন সলভ করার আগে তোমরা সেই প্রশ্নটা একবার ভালোভাবে পড়ে নিও। দেখো এই প্রশ্নটা আমরা পড়ি, তার আগে বলি এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটিতে 21 এবং 22 সালের অ্যাডমিশন পরীক্ষায় আসছিল। তাহলে প্রশ্নটা হচ্ছে দ্য বুক শপ, বইয়ের দোকানটা সেলস নো বুকস, কোনো বই বিক্রি করে না, বাংলা, ফ্রান্স এবং ইংলিশ। বাংলা মানে ফ্রান্স এবং ইংলিশ বই ছাড়া, তার মানে বইটা আমি এই লাইনটা করে বুঝলাম যে এই বইয়ের দোকানটা বাংলা, ফ্রান্স এবং ইংলিশ বই ছাড়া অন্য কোনো বই বিক্রি করে না। তাহলে চলো এখানে আমরা দেখি এই প্রিপোজিশনগুলো, চারটা প্রিপোজিশনের কোনটা ছাড়া অর্থ নেই। দেখো এখানে আমরা প্রথমে 2 নম্বর অপশনটা দেখি। এখানে 2 নম্বর অপশনটা আছে এনি আদার। দেখো এই এনি আদার, এনি একটা ডিটারমিনার এবং আদার হচ্ছে আরেকটা ডিটারমিনার। আমরা এই এনি আদার এই ডিটারমিনার গুলো একসাথে ব্যবহার দেখতে পাই ডিগ্রি, যেমন হি is smaller than any other boys in our class। দেখো এই ডিগ্রিতে আমরা একসাথে এনি আদারের ইউজ দেখতে পাই, তাছাড়া অন্য কোথাও এই এনি আদারের এমন নাউনের পূর্বে একসাথে আমরা দেখতে পাই না। 2 নম্বর কারণ হচ্ছে এনি আদার যদি দেই তাহলে দেখো অর্থের দিক দিয়ে এটা মিলে না, কারণ আমার এখানে লাগবে যে দোকানদারটা ইংলিশ, বাংলা এবং ফ্রান্স বই ছাড়া বিক্রি করে না, কিন্তু এনি আদার মানে সারা অর্থ হয় না। 2 নম্বর দেখো সাম আদার, সেম একই কেস, সাম আদার অর্থ সাম মানে কিছু, আদার মানে হচ্ছে অন্য, এটার অর্থ তো সারা হয় না, এ ফিউ আদার এটাও হয় না। তাই এবার প্রথম দিকটা খেয়াল করে দেখো, প্রথম আদার দেন, এই আদার দেন আমরা যে সর্বশেষ স্লাইডটা পড়াইছিলাম সেখানে ছিল একটা প্রিপোজিশন উইদাউট। এই উইদাউটের নিচে এরকম আরো 7-8টা প্রিপোজিশন ছিল, তার মধ্যে 2 নম্বর প্রিপোজিশনটা ছিল এই যে আদার দেন। এই আদার দেন শব্দের অর্থ হচ্ছে উইদাউট, অর্থাৎ ছাড়া। তাই অ্যানসার হিসেবে আমরা বেছে নিচ্ছি এই উইদাউট। চলো এবার আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। দেখো এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটির 19 এবং 20 সালের অ্যাডমিশন টেস্টে আসছিল। এই প্রশ্নটা হচ্ছে দেয়ার ইজ এ লিবারেশন স্কাল্পচার, একটা হচ্ছে স্বাধীনতার ভাস্কর্য আছে, কোথায় আছে? আর্টস বিল্ডিং অফ দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির আর্টস বিল্ডিং অর্থাৎ কলাভবনের সামনে একটা মুক্তিযুদ্ধ কেন্দ্রিক ভাস্কর্য আছে। আমরা প্রত্যেকেই জানি যে ঢাকা ইউনিভার্সিটির আর্টস বিল্ডিং এর সামনে
বা কলাভবনের সামনে একটা মূর্তি আছে বা ভাস্কর্য আছে, সেটার নাম হচ্ছে অপরাজয় বাংলা। কারণ আমরা বাঙালিরা মুক্তিযুদ্ধের সময় অপরাজয় ছিলাম, এই চিহ্নকে চিহ্নিত করতে একটা ভাস্কর্য স্থাপন করা হয়েছে। যেহেতু এই ভাস্কর্যটা আমাদের কলাভবনের সামনে আছে, সেহেতু আমরা চলে এবার প্রশ্ন দেখি। চলো আমরা প্রথমে 3 নম্বর অপশনটা দেখি। দেখো 3 নম্বর অপশনটা আছে বিসাইড, মানে পাশে। কলাভবনের পাশে কোনো এরকম মূর্তি নাই, তাই এই 3 নম্বর ক্রস। এবং এট দ্য ব্যাক মানে শেষেও তো নাই, তাহলে এটাও ক্রস। এখন থাকে দুইটা, একটা হচ্ছে বিফোর আর 2 নম্বর হচ্ছে ইন ফ্রন্ট। দেখো আমি তোমাদেরকে শিখিয়েছি সাধারণভাবে বিফোর এবং ইন ফ্রন্ট অফ, এই দুইটার অর্থ একই, মানে সামনে পূর্বে আগে। তাই এখন তোমাদের কথা হচ্ছে তাহলে এই দুইটার মধ্যে কোনটা উত্তর হবে। দেখো এটা একটু ভিতরের আলোচনা, কিন্তু আমি তোমাদেরকে প্রথমে ভিতরের আলোচনা করাইনি, কারণ তোমরা যদি এই প্রিপজিশন গুলো একবারে টনটনা মুখস্থ না করো তাহলে ভিতরের আলোচনা বুঝবে না। তাই এই ক্ষেত্রে, এই উদাহরণের ক্ষেত্রে আমি তোমাদের খালি ভিতরের আলোচনা করতেছি। পরবর্তীতে আমি একটা ক্লাসে এই গভীর আলোচনাগুলো করবো, কোন প্রিপজিশন গুলো কিভাবে ব্যবহার করবো। দেখো ইন ফ্রন্ট অফ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু সামনে অবস্থান, কিন্তু এই বিফোর শব্দের অর্থ হচ্ছে কোনো ঘটনার পূর্বে, কোনো কিছুর পূর্বে। যেমন ডাক্তার আসার আগে রোগী মারা গেল, তারপর হচ্ছে এই ঘটনার পূর্বে আরেকটা ঘটনা ঘটলো, এই ধরনের ক্ষেত্রে বিফোর হয়। আর ইন ফ্রন্ট অফ হয় কোনো কিছুর সামনে অবস্থান, কোনো কিছুর সামনে উপস্থিতি। তাই আমরা উত্তর হিসেবে বেছে নিব এইটাকে, আর এইটাকে আমরা ক্রস দিব। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি যে যেই প্রিপজিশনগুলো আমি স্লাইড আকারে তোমাদের সামনে সাজিয়ে দিয়েছি, এগুলো তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে নেবে। কারণ এই প্রিপজিশনগুলো যদি তোমরা ভালোভাবে মুখস্থ না করো তাহলে তোমরা প্রিপজিশনের গভীর আলোচনাগুলো বুঝতে পারবে না। আমি সামনে কোনো একটা ক্লাসে অবশ্যই সেন্টেন্সের আরো গুরুত্বপূর্ণ কিছু নিয়ম আছে, এইগুলোর পরে আমি এই প্রিপজিশনের বাকি যে ভিতরের বা গভীর আলোচনাগুলো আছে সেগুলো করব। তাই সংযুক্ত থাকতে তুমি আমাদের ফেসবুক পেজটা ফলো করে এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। কারণ তোমার এই ক্ষুদ্র প্রয়াস আমাদের পরবর্তী ভিডিও বানানোর প্রচেষ্টাকে আরো বেশি বাড়িয়ে দেয়। তাই প্রতিপালকের নিকট সকলের মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।